ওকে, তো আমরা আমাদের গতকালকের বা গত পরশু দিনের ক্লাস থেকে জুডিশিয়াল রিভিউতে আমরা সর্বপ্রথম বলছিলাম জুডিশিয়াল রিভিউ হচ্ছে গিয়ে বিচারিক পুনর্মূল্যায়ন করা। পরবর্তীতে আমি একটা সংজ্ঞা প্রদান করছিলাম, যে সংজ্ঞাটা ছিল পাওয়ার অফ দ্য কোর্টস টু এক্সামাইন দ্য অ্যাকশনস অফ দ্য লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড administrative organs of the government, and the government may be given in terms of country. এরপরে আমি বলছিলাম যে লেজিসলেটিভ অ্যাকশনস গুলা কি কি, জুডিশিয়াল অ্যাকশনস গুলা কি কি। এরপরে আমি বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস গুলা কি কি। তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস হচ্ছে গিয়ে মূলত এক্সিকিউটিভ অ্যাকশনের সমার্থক নাম। এরপরে আমি বলছিলাম যে জুডিশিয়াল রিভিউ হচ্ছে গিয়ে প্রাথমিক অবস্থায় দুই প্রকার: প্রসিডিউরাল ফ্রেম অনুসারে জুডিশিয়াল রিভিউ, লিগাল ফ্রেম অনুসারে জুডিশিয়াল রিভিউ। তো প্রসিডিউরাল ফ্রেম অনুসারে জুডিশিয়াল রিভিউকে আমি দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ আর একটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল রিভিউ। আর লিগাল ফ্রেম অনুসারে আমি জুডিশিয়াল রিভিউকে তিন ভাগে ভাগ করছিলাম, একটা ছিল জুডিশিয়াল রিভিউ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ এন্ড কনস্টিটিউশনাল রিভিউ। তো এর পূর্বে আমি আমার এক্সটেনশনে আবার বলছিলাম যে জুডিশিয়াল রিভিউ এবং কনস্টিটিউশনাল রিভিউ এর মধ্যে প্রাথমিক একটা পার্থক্য আছে, যে যদি কনস্টিটিউশনে একেবারে সরাসরি সম্পূর্ণভাবে রিভিউ এর কথা, জুডিশিয়াল রিভিউ এর কথা বলা থাকে, দিক নির্দেশনা, সাবস্ট্যান্টিভ আকার, ফর্মাল আকার, অর্গানিক আকার সবগুলো যদি বলা থাকে, তাহলে ওইটাকে কনস্টিটিউশনাল রিভিউ বলা যায়। কিন্তু মেটাফরিক্যালি ইমপ্লাইডলি যদি বলা হয় তখন জুডিশিয়াল রিভিউ বলে, যেভাবে আমরা আমাদের বাংলাদেশ অনুসারে বলি। এরপরে আমি বলছিলাম যে একটা আইনের ছাত্র হিসাবে তার 7টি বিষয়ে জুডিশিয়াল রিভিউ এর অবজারভেশন অথবা এক্সামিনেশন অথবা ফাইন্ডিংস করা দরকার। 7টা বিষয় ছিল: ইনকোয়ারি ইনটু দ্য লিগাল কম্পিটেন্সি অফ পাবলিক অথরিটি, সেকেন্ড ওয়ান ছিল স্ক্রুটিনাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ জুডিশিয়াল প্রসেস, থার্ড ওয়ান ছিল লিগাল পাওয়ার এন্ড দ্য ইউজ অফ পাওয়ার অফ অ্যাডমিনিস্ট্রেশন অর পাবলিক অথরিটি, ফোর্থ ওয়ান ছিল যে ইউজফুলনেস অথবা ইনফোর্সমেন্ট অথবা অ্যাপ্লিকেবিলিটির ভিন্নতা অনুসারে, ভেরিয়েবল অনুসারে, ভেরিয়াস অ্যাসপেক্ট অনুসারে আরো 4টা ফরমেশন মাথায় নেওয়া যায়। একটা ছিল প্রসিডিউরাল ফরমেশন, 2 নম্বর ছিল লিগ্যাল লিমিটেশন, 3 নম্বর ছিল জুরিসডিকশনাল অ্যাসপেক্টস, আর ফোর্থ ওয়ান ছিল দ্য ইউজ অফ ডিসক্রিশনারি পাওয়ার। এরপরে আমরা আইসা বলছিলাম যে জুডিশিয়াল রিভিউ, আমরা যেহেতু কমন ল রেগুলেটরি স্টেট, আমাদের কমন ল রেগুলেটরি স্টেট হিসেবে জুডিশিয়াল রিভিউ এর ইতিহাসটা কি। তো ইতিহাসে আমি বলছিলাম দুইটা ইনফরমেশন, যে হাউস অফ স্টুয়ার্ট এবং জাজেস ওভার জাজেস সিস্টেমের মাধ্যমেই মূলত জুডিশিয়াল রিভিউ আমাদের কমন ল লিগাল সিস্টেমে আসছে, যাতে সর্বপ্রথম 3টা কোয়েশ্চেনের সমাধান করার পরেই জুডিশিয়াল রিভিউ এর বর্তমান অবস্থা। 1 নম্বর ছিল রাইট টু ডিসাইড কোয়েশ্চেনস, 2 নম্বর হচ্ছে রয়্যাল পাওয়ার্স কে যাতে একটা রেশনালাইজ স্ট্রাকচারে নিয়ে আসা যায় এইটা, আর 3 নম্বর ছিল ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট। আর এই ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্টের পথ ধরেই আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স। তো তুমি যদি কেউ তোমাকে বলে যে প্র্যাকটিক্যালি হোয়াট ইজ দ্য ফার্স্ট cognizable issue in terms of judicial independence, তুমি তখনও বলতে পারবা হাউস অফ স্টুয়ার্ট এন্ড জাজেস ওভার জাজেস সিস্টেম হচ্ছে গিয়ে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের প্রথম ইস্যু, যদিও ওইটা প্রাথমিক অবস্থায় ডেভেলপ 1612-তে হয়েছে। পরবর্তীতে আমি 4জন বড় বড় জুডিশিয়াল রিভিউ এর উপর গবেষক, 4জন বড় বড় লিগাল থিওরিস্ট, লেভিন, রুবেনস্টেইন, রেনান এবং হার্ভের রেফারেন্স দিয়ে বলছিলাম যে একটি রাষ্ট্র যদি জুডিশিয়াল রিভিউ এর বাস্তবায়ন করতে চায় তার রাষ্ট্রে, তাহলে তার রাষ্ট্রের 3টি কাঠামো তার মাথায় রাখতে হবে। আমি 1 নম্বর বলছিলাম কনস্টিটিউশনাল থিওরি। তো এই জায়গায় কনস্টিটিউশনাল থিওরি মানে হচ্ছে আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ অফ এ কান্ট্রি। যেমন আমাদের বাংলাদেশে আইডিওলজি, আমরা 4টা আইডিওলজির উপর নির্ভর করে আমাদের রাষ্ট্র সংবিধান পরিচালিত হয়। তো এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল থিওরিজ। কিন্তু যদিও আমি কনস্টিটিউশনাল থিওরিজ এর ব্যবহার সংক্রান্ত আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু এখন আর করার নাই। 2 নম্বর হচ্ছে কান্ট্রিজ হিস্ট্রি। সব রাষ্ট্রেরই একটা নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য থাকে, ওইটার উপর মাথায় রেখেও জুডিশিয়াল রিভিউ নির্ধারণ করা যাবে। আর 3 নম্বর সবচেয়ে বড় যে ইস্যুটা আমি বলছিলাম, যে জুডিশিয়াল রিভিউ একটা রাষ্ট্রে বাস্তবায়ন করতে অবশ্যই আপনার পলিটিক্যাল উইজডমের বিষয়টা মাথায় রাখতে হবে। যদি একটা রাষ্ট্রে পলিটিক্যাল উইজডম না থাকে, তাহলে ওই রাষ্ট্রে জুডিশিয়াল রিভিউ প্রতিষ্ঠা করা যাবে না। কারণ পলিটিক্যাল উইজডম ছাড়া কখনোই জুডিশিয়াল রিভিউ করা যাবে না, বরঞ্চ প্রত্যেক জুডিশিয়াল রিভিউতে
হস্তক্ষেপ করা হবে। তো যদি জুডিশিয়াল রিভিউতে হস্তক্ষেপ করা হয় তাহলে পলিটিক্যাল তোমার জুডিশিয়াল যে উইজডমটা, পলিটিক্যাল উইজডম না থাকলে জুডিশিয়াল উইজডমও সৃষ্টি হয় না। আচ্ছা, এটাতে নাই যাচ্ছি। আর ফোর্থ ওয়ান সবচেয়ে বড় বিষয় ছিল যেটা বলছিলাম, এটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ রেশনালিটি এবং রিয়েলিস্টিক বা রিয়েলিটি। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক যদি যৌক্তিকতা এবং বাস্তবিকতা যদি না থাকে তাহলে একটা রাষ্ট্রের জুডিশিয়াল রিভিউ তৈরি করা যাবে না। তো মূলত এইটা চারজন বড় বড় গবেষকের চারটা রেফারেন্স থেকে আমি এটা বলছি। পরে আমি বলছিলাম যে যেহেতু বর্তমানে যে আইন ব্যবস্থা সারা পৃথিবীতে চলে এগুলা মূলত ম্যাটেরিয়ালিস্টিক থিওরিস্ট, অ্যানালাইটিক্যাল থিওরিস্ট এবং নরমেটিভ থিওরিস্ট, তিন ধরনের। আপনারা জুরিসপ্রুডেন্সে হয়তো বা পড়ে আসছেন, আমি গত ক্লাসেও বলছি যে তিন ধরনের থিওরিস্টের মাধ্যমে মূলত পৃথিবীর সব আইনগুলো পরিচালিত হয়। একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক থিওরিস্ট, একটা হচ্ছে নরমেটিভ থিওরিস্ট, আর অ্যানালাইটিক্যাল থিওরিস্ট। কিন্তু আপনারা যারা ধর্মে বিশ্বাসী, আমি যে ধর্মে বিশ্বাসী, যারা ধর্মে বিশ্বাসী তাদেরকে বলা হয় ন্যাচারালিস্টিক থিওরিস্ট। ধরেন আপনার একজন মনীষী হিন্দু ধর্মের, উনি হচ্ছে ন্যাচারালিস্টিক থিওরিস্ট। আমার ইসলামে একজন খুব বড় মুফতি শেখুল হাদিস, উনি হচ্ছেন কি ন্যাচারালিস্টিক থিওরিস্ট। তো কিন্তু আমাদের মানবরচিত আইনে নরমেটিভ থিওরিস্ট, অ্যানালাইটিক্যাল থিওরিস্ট, ম্যাটেরিয়ালিস্টিক থিওরিস্টরা অবজারভেশন, উনাদের বড় বড় অবজারভেশন এবং রিসার্চ থেকে দেখা যায় যে যদি কনস্টিটিউশনাল ম্যানার মেনটেন কোনো সরকার না করে, কনস্টিটিউশনাল ম্যানার মেনটেন করা মানে কি, কনস্টিটিউশনের কিছু এথিক্স আছে, হ্যাঁ, তো কনস্টিটিউশনাল এটিকুইটি আছে। তো ওইগুলা যদি কেউ মেনটেন না করে যদি গভর্নমেন্ট অথরিটি তৈরি করে তাহলে অবশ্যই তাদের রাষ্ট্র ব্যবস্থায় চেক এন্ড ব্যালেন্সেস এর সাথে সাথে সেপারেশন অফ পাওয়ারও প্রপারলি ডিটারমাইন করা যায় না। তো সেপারেশন অফ পাওয়ার এবং চেক এন্ড ব্যালেন্সকে প্রপারলি ডিটারমাইন করে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসার জন্যই মূলত জুডিশিয়াল রিভিউ এর সাপোর্ট নেয়া। আর যখনই ওইসব বিষয়ে জুডিশিয়াল রিভিউ এর সাপোর্ট নেওয়া হবে তখন সুনিশ্চিতভাবে ওই তিন ধরনের থিওরিস্ট বলছেন যে ওই রাষ্ট্রে রুল অফ ল বাস্তবায়ন করা যাবে। তো এর মানে হচ্ছে জুডিশিয়াল রিভিউ ইনলাইটেনমেন্ট এরা থেকে এখনো অবধি এত বেশি প্রাধান্য দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে রুল অফ ল ওয়েল সেটেল করা যায় একটা রাষ্ট্রে। এখন কথা হচ্ছে গিয়ে তুমি যদি আরেকটা রেফারেন্স নেই, যদি তুমি দেখো যে জুডিশিয়াল রিভিউ প্রসিডিউরাল ল এর একটি ডক্ট্রিন কিনা, কারণ জন মার্শাল সহ আমেরিকান কিছু বড় বড় বিচারপতিরা এবং বিজ্ঞ তোমার আইন বিজ্ঞানীরা তারা বলছেন যে জুডিশিয়াল রিভিউ হচ্ছে গিয়ে প্রসিডিউরাল ল এর একটা ডক্ট্রিন। এখন দেখো ক্লেশ আসে, মানে তুমি দেখো তিন ধরনের আইন বিজ্ঞানীর তিন ধরনের মতামত। প্রথমরা বললেন যে এটা রাষ্ট্রের কাঠামোতে সহযোগিতা করবে। দ্বিতীয় ধরনের আইন বিজ্ঞানীরা বললেন যে এটা আইনের শাসন বাস্তবায়নের সহযোগিতা করে। কিন্তু আমেরিকান কিছু আইন বিজ্ঞানী তারা বললেন যে এইটা প্রসিডিউরাল ল এর একটা ডক্ট্রিন বা নীতিবাক্য। কি কারণে বললেন? আমেরিকানরা বলা ঠিক আছে, তাদের জন্য বলা ঠিক আছে, কি কারণে? কারণ হচ্ছে আমেরিকাতে এত বেশি কোর্ট সিস্টেম যে তারা সব সেকেন্ডারি প্রাইমারি লেজিসলেশন বলো বা সেকেন্ডারি লেজিসলেশন বলো সবগুলার অ্যাপ্লিকেশন তাদের কোর্ট বেসিসে তারা করতে পারে। তো আমেরিকাতে যেহেতু সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোর্ট সিস্টেম সেটেল করা, সেহেতু তাদের আইন বিজ্ঞানীরা এটা বলা ঠিক আছে। তো এখন জন মার্শাল উনি উনার লিখাতে সরাসরি বইলা দিছে যে যে রাষ্ট্রের উচিত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট গুলাকে, এখন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট বলতে প্রশাসনিক কাজ, এখন এই জায়গায় প্রশাসনিক কাজ বলতে উনি তিনটা অ্যাকশনকেই বুঝাইছেন, তিনটা অর্গানের সব কাজগুলাকে বুঝাইছেন। প্রশাসনিক কাঠামো ছাড়া কেউ কোনো কাজ বাস্তবায়ন করে না। একটা রাষ্ট্রে প্রশাসনিক কাজ বলতে বিচার ব্যবস্থার কাজ, আইন প্রণয়ন সংস্থার কাজ, প্রশাসনিক কাজ সবগুলাকে বোঝায়। তো উনি বলল কি যে প্রতিটি রাষ্ট্রের উচিত অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট গুলাকে সেকেন্ডারি লেজিসলেশনের দ্বারা সুনির্ধারিত পন্থায় প্রণয়ন করা এবং প্রাইমারি লেজিসলেশন দিয়ে সহযোগিতা নেয়া। এখন কথা হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টে যদি ডিফেক্ট থাকে
তখন স্বাভাবিক আকারেই প্রসিডিউরাল ফর্মে সেকেন্ডারি ল দিয়ে নেওয়া যাবে এবং প্রাইমারি লকে রাখা যাবে তার ফাইনালাইজেশনের জন্য। হয়তোবা উনি এই কারণেই বলছে, এটা একটা বড় গ্রামাটিক্যাল ইস্যু, এইটাতে আমরা যাচ্ছি না। তবে রেমিডিয়াল ফরমেশন যাওয়াটাই হচ্ছে কি আইনের মূল লক্ষ্য। উনি একেবারে লাস্টে বলছে, জন মার্শাল, উনি একেবারে লাস্টে বললো যেহেতু আমরা সেকেন্ডারি দিয়ে ফরমেশন করতে পারি, প্রাইমারি আমরা ফাইনালাইজেশনের জন্য রাখতে পারি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যেহেতু হচ্ছে রেমিডিয়াল স্ট্রাকচারে যাওয়া, প্রতিকার দেয়া, সেহেতু আমাদের প্রতিকারের ব্যবস্থা করতে হবে আইন দ্বারা। এখন প্রশ্ন আসে আমার সম্মানিত ছাত্রছাত্রীরা, আমাদের জুডিশিয়াল রিভিউ এর কাঠামোগত আকার আমরা কি আইন প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করছি? ওকে, আমরা করি নাই। কিন্তু সারা পৃথিবীতে তুমি যদি আইন প্রণয়নের মাধ্যমে সেকেন্ডারি লেজিসলেশন বা প্রাইমারি লেজিসলেশনের মাধ্যমে জুডিশিয়াল রিভিউকে সেটেল করার বিষয়টা তুমি যদি দেখো, তাহলে সারা পৃথিবী, আমেরিকার রেফারেন্স নেই, অন্য রাষ্ট্রে যাচ্ছি না, সুইজারল্যান্ডে যাচ্ছি না, আমেরিকার রেফারেন্স নিলেই 1936 থেকে তারা এখন পর্যন্ত সেকেন্ডারি লেজিসলেশন এন্ড প্রাইমারি লেজিসলেশন বেস তারা জুডিশিয়াল রিভিউ সেটেল করতেছে। অথচ আমরা 2021-এ এসেও আমাদের লেজিসলেটিভ ফরমেশন থেকে এখন আমরা জুডিশিয়াল রিভিউ এখনো বিধিবদ্ধ আইনে আমরা নিতে পারতেছি না। এর কিছু কারণ আছে, কারণগুলো আমি বলবো না। আচ্ছা, দুইটা কারণ বলে দিই। কারণ হচ্ছে গিয়ে জুডিশিয়াল রিভিউ এর তোমার যদি সেকেন্ডারি ফর্মে বা তুমি প্রাইমারি ফর্মে যদি নিতে হয় বিধিবদ্ধ আইনে, তাহলে রাষ্ট্রগুলা তারা 1950 থেকে দুইটা মডেল ফলো করতেছে। একটা একটা হচ্ছে জেনারেলাইজ মডেল, আর একটা হচ্ছে স্পেশালাইজ মডেল। তো যেই জায়গায় প্রাইমারি ল দ্বারা সাপোর্ট করা হয় রেমিডিয়াল স্ট্রাকচারে, ওইগুলা হচ্ছে গিয়ে স্বাভাবিক আকারে জেনারেলাইজ মডেল। আর সেকেন্ডারি ল দ্বারা যে জায়গায় রেমিডিয়াল স্ট্রাকচার তৈরি করা হয় ওইগুলোকে বলা হয় স্পেশালাইজ মডেল। যেমন আমাদের 1974-এ জুডিশিয়াল রিভিউ এর যে প্রথম একেবারে ল্যান্ডমার্ক বেস যে কেসটা আসছিল, ওইটা স্পেশালাইজ মডেল ছিল। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে প্রাইমারি লেজিসলেশন দ্বারা রিভিউ বেস যদি রেমেডি দেয়া হয়, তাহলে স্পেশালাইজ কোর্ট রিভিউ এর মানদণ্ড কতটুকু? এই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। তবে মানদণ্ডপূর্ণ বাস্তবায়নহীন কাঠামো যে দেশগুলাতে থাকে, ওই দেশগুলাতে স্বাভাবিক আকারেই প্রেসিডেন্টের উপর বেশি নজর দেয়া হয় না। আমি আবার উত্তরটা একেবারে 2 লাইনেই বলে দিলাম, আমি এক্সটেনশনে যাচ্ছি না। যে মানদণ্ডপূর্ণ বাস্তবায়নহীন কাঠামোতে যদি থাকতে হয়, তাহলে ওই লিগাল সিস্টেমকে বা ওই রাষ্ট্রীয় আইনকে কখনোই প্রেসিডেন্ট অথবা এর উপর নির্ভর করা যাবে না। এর মানে হচ্ছে গিয়ে যে কাঠামো পূর্ণ জুডিশিয়াল রিভিউ এর দিকে এগিয়ে আছে কারা? সিভিল ল লিগাল সিস্টেম। কমন ল লিগাল সিস্টেম কি আছে? পিছনে আছে। কারণ সিভিল ল লিগাল সিস্টেম তারা প্রেসিডেন্টের উপর বেশি জোর দেয় না, কিন্তু কমন ল লিগাল সিস্টেম কি করে? তারা কাস্টম প্রেসিডেন্ট কেস ল এর উপরই নির্ভর করে। যদি তুমি কমন ল এর সোর্স গুলা দেখো, বা কমন ল এর সোর্স যেহেতু আমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে আসছি, তুমি আবার একটু রিভাইজ দিয়ে দিও, বাসায় গেলে দেখবা যে মোস্ট অফ দ্য সোর্সেস অফ কমন লজ আর প্রেসিডেন্ট, কাস্টমস এন্ড আদার হেরিটেজেস এন্ড ইউসেজেস। এখন প্রাথমিক অবস্থায় দুটি বিষয়ের উপর নির্ভর করে জুডিশিয়াল রিভিউ প্রয়োগ করা যায়। আমি একেবারে লাস্টের দিকে চলে আসতেছি। What are the primary utilization process of judicial review? তো এর উত্তর একেবারে সহজ, একেবারে সহজ। আমি দুইটা উত্তর দিয়ে, এটা একেবারে লাস্ট, এটা আমার নিজের বের করা, যদিও অনেকের প্রি এক্সপেরিমেন্টের বিষয় আছে, প্রি এক্সপেরিমেন্ট যাদের আছে তাদের নাম নাই বলি, সবাই হচ্ছে গিয়ে আমেরিকানি। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে প্রাইমারি ইউটিলাইজেশন অফ জুডিশিয়াল রিভিউ তাহলে কি করা যাবে? সর্বপ্রথম যেটা লাগবে এটা হচ্ছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম। ওকে, তাহলে জুডিশিয়াল অ্যাক্টিভিজম কি? জুডিশিয়াল অ্যাক্টিভিজম হচ্ছে কি একটা লিগ্যাল ফিলোসফি। যেহেতু আমরা সোশ্যাল সায়েন্সের আন্ডারে, সেহেতু জুডিশিয়াল অ্যাক্টিভিজমকে বলা হয়, জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইজ এ লিগ্যাল ফিলোসফি where a judicial system can apply the power beyond the social implications by 3 different forms.
আমি আবার বলছি, যারা লিখে নিচ্ছেন তাড়াতাড়ি, তারা তো লিখে নিবেন। জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইজ এ লিগাল ফিলোসফি where a judicial system can apply the power beyond the societal implications by three formations. Number one, statutory interpretation. Second one, judicial discretion. And the third one, commentaries and constructions. এর মানে হচ্ছে কি, এক তো হচ্ছে কি আমাদের একেবারে পার্লামেন্টারি ডিরেক্টিভস, আমাদের স্ট্যাটিউটরি ইন্টারপ্রিটেশন থাকতে হবে, জুডিশিয়াল ডিসক্রিশনের কাঠামো একেবারে বিধিবদ্ধ আকারে থাকতে হবে, হয়তোবা আদালত স্বীকৃতি দিবে কিন্তু জুডিশিয়াল ডিসক্রিশনের ফর্মটা থাকবে। আমরা দেখি যে আমাদের আদালতের যে ডিসক্রিশনারি পাওয়ারটা, এরা আমাদের জাজ যারা কিনা বাহিরে গিয়ে ট্রেন্ড হয়ে আসেন, যারা ট্রেনিং করে আসেন, বাহিরে গিয়ে কোর্স করে আসেন, কিন্তু তাদের ডিসক্রিশনের মাল্টি ডাইভার্সিফাইড অ্যাপ্লিকেশন গুলা ওনারা বাহিরে গিয়ে গিয়ে ট্রেনিং করে নিয়ে আসেন। কিন্তু আজকে যারা দীপ্ত, প্রান্ত, প্রতিম সহ আমার মাঝার, কুশল, এই যে অসংখ্য স্টুডেন্ট, তারা এই জুডিশিয়াল ডিসক্রিশনটা এটা কিভাবে পড়বে? তো এর মানে হচ্ছে তারা যখন জাজ হবে বা যখন বড় মানুষ হবে, তখন বাহিরে গিয়ে কি ট্রেনিং করে করে সে জুডিশিয়াল ডিসক্রিশন শিখতে হবে? না, জুডিশিয়াল ডিসক্রিশন হচ্ছে কি আদালতের স্বীকৃতির মাধ্যমে কোনো বইকে তারা জুডিশিয়াল ডিসক্রিশন হিসেবে গ্রহণ করতে পারে, অথবা বিজ্ঞ বিচারকগণ যদি জুডিশিয়াল ডিসক্রিশনের উপর একটা বই লিখেন এবং উনি যদি 2 বা 3টা কেসে যদি ওইটাকে রেফারেন্স হিসেবে নেন, তখনই ওইটা কমেন্টারিজ বা কনস্ট্রাকশন হিসেবে গণ্য হয়ে যাবে। তো আদালতের বিচারকদের কাজ আসলে শুধুমাত্র বিচার করা না, ওনারা আইনের বা আইন অঙ্গনের ছাত্রছাত্রীদের জন্য কিছু রেখে যাওয়া ওনাদের জন্য প্রয়োজন বা অত্যাবশ্যক। ওকে, এখন দেখা যায় জুডিশিয়াল অ্যাক্টিভিজমকে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা যায় কিনা। যেহেতু এইটা একটা লিগ্যাল ফিলোসফি, এইটাকে, এই জুডিশিয়াল অ্যাক্টিভিজমকে প্রাতিষ্ঠানিকভাবে মানে ইনস্টিটিউশনাল ওয়ে অফ গভর্নমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করা যায় কিনা, রিকগনাইজ করা যায় কিনা। আমরা 2021 হয়ে গেল, আমরা স্ট্যাটিউটরি ইন্টারপ্রিটেশন পড়তেছি কমন ল লিগ্যাল সিস্টেমের। উই ডোন্ট হ্যাভ অ্যান এক্সাক্ট ফরম্যাট। আমরা কমেন্টারিজ এবং কনস্ট্রাকশন রিলেটেড আমাদের কোনো বিধি নাই। জুডিশিয়াল ডিসক্রিশন নিয়ে আমাদের কোনো বিধিবদ্ধ কনস্ট্রাকশন কমেন্টারিজ নাই। অথচ তুমি যদি দেখো এই যে বিষয়টা, এই যে আমি বললাম জুডিশিয়াল অ্যাক্টিভিজমের উপর সর্বপ্রথম বই একেবারে সারা পৃথিবীতে ইউনিভার্সালি এটা রিকগনাইজ হয়েছে, যেই বইয়ের নাম হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট 1947। অথচ তুমি দেখো, আমি যে কথাটা বললাম, এই লিগ্যাল ফিলোসফি জুডিশিয়াল অ্যাক্টিভিজমের যাত্রা শুরু হয়েছে একেবারে স্বীকৃতির মাধ্যমে 1947-এ, অথচ আমরা 2021-এ এসেও আমরা এখনো অবধি আমরা এই আইনানুগ কাঠামোতে আসতে পারি নাই। এর একটা বড় কারণ আছে, বড় কারণ আমি যদি বলি তাহলে সমাজতান্ত্রিক ধারণার হয়ে যাবে, তারপরও বলা উচিত যে আমাদের পার্লামেন্টে বা আমাদের লেজিসলেশনে আসলে অতিমাত্রায় আইন বুঝেন এরকম মানুষ যাওয়া দরকার। তো পার্লামেন্টারি সিস্টেমে যারা আমরা জনপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়ে পাঠাই, তাদের অবশ্যই মূলত আইনের 100% না থাকুক 75% জ্ঞান থাকা দরকার, এবং ওই জ্ঞান নিয়েই আমাদের পার্লামেন্টে যাওয়া দরকার। যেহেতু আমি এর আগেও বারবার বলছি, যে দেশে আইনের স্বাধীনতা নাই সেই দেশের মানে আসল স্বাধীনতার স্বাদটা পাওয়া যায় না। এখন তুমি দেখো যে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের এত দরকার কি কারণে, এই বিষয়টা কি কারণে দরকার। যদি জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা তার ফিলোসফিক্যাল স্ট্রাকচার যদি একটা রাষ্ট্রে না থাকে, তাহলে দুইটা বিষয় কখনো ক্ল্যারিফাইড হয় না, কখনোই কোনোভাবেই তুমি ক্লিয়ার করতে পারবা না। এক নাম্বার হচ্ছে দ্য থিওরি অফ জুডিশিয়াল রোল। জুডিশিয়াল অ্যাক্টিভিজম থেকে দুইটা বড় বড় জুডিশিয়াল ইস্যু আসছে, একটা হচ্ছে দ্য থিওরি অফ জুডিশিয়াল রোল, আর আরেকটা হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। এখন দেখো তুমি এই যে মাঝার কি 12 সেমিস্টারে না রে ভাই? তুমি নাকি কোন সেমিস্টারে? মাস্টার তো 12 শেষ হয়ে যাচ্ছে, তো সে 12 সেমিস্টার শেষ হয়ে যাচ্ছে, তাকে জিজ্ঞাসা করো যে দ্য থিওরি অফ জুডিশিয়াল রোল এবং জুডিশিয়াল পাওয়ার নিয়ে বাংলাদেশের কোন আইনে কোন শিক্ষকগণ স্পষ্টভাবে 4টা 5টা 7টা 8টা চ্যাপ্টারের উপর কোন লেকচার কোন স্টুডেন্ট পাইছে কিনা? কোন স্টুডেন্ট পায় নাই।
এর মানে হচ্ছে যাদের জুডিশিয়ারির কার্যাদি, জুডিশিয়ারির দর্শন, জুডিশিয়ারির রোল, জুডিশিয়ারির ক্ষমতা, এগুলা সংক্রান্ত যদি একজন আইনের ছাত্র সে যদি জানতে না পারে, তাহলে জুডিশিয়ারিকে কিভাবে স্বাধীনভাবে বাস্তবায়ন করা হবে এই জ্ঞানটাও তো সে আহরণ করতে পারবে না। ওকে, তুমি দেখো, আমি আমি এই কারণে আমি বলছিলাম যে আমি হয়তো বা ডক্টর কামাল সাহেবের সমালোচনাই সবচেয়ে বেশি করি। তো আবার আমি একেবারে শেষে উনার একটু সমালোচনা করেই শেষ করব। আমি আসলে উনার হয়তো আমি জানি না, যেহেতু উনি অনেক বিজ্ঞ মানুষ, যখন উনি যেহেতু কমন ল রেগুলেটরি স্টেটে পড়ছে, কিন্তু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য আসলে মূলত কাঠামোগুলা সারা পৃথিবীতে নরমেটিস্ট বলো, ম্যাটেরিয়ালিস্টিক বলো অথবা পজিটিভিস্ট বলো, তাদের সব অধিকাংশ ডেভেলপ গুলো আসলে আসছে হচ্ছে ইউএসএ থেকে। তো যখন কোনো মানুষ, মহামানুষ বা অনেক বড় মানুষ কমন ল রেগুলেটরি ফ্রেমে ডেভেলপ করে, তখন সে সিভিল ল লিগাল সিস্টেমকে তার বিপরীত কোনো দুশ্মন হিসেবে মনে করে। তুমি বুঝছো কিনা যে যদি কমন ল লিগাল সিস্টেমকে কেউ মানে, সে মনে করে সিভিল ল লিগাল সিস্টেমটা খারাপ। এখন কমন ল লিগাল সিস্টেমে যেহেতু জুডিশিয়াল রোল, জুডিশিয়াল পাওয়ার, জুডিশিয়াল অ্যাক্টিভিজম, জুডিশিয়াল ফিলোসফি, লিগাল ফিলোসফি, এইগুলার উপর তেমন বেশি পর্যালোচনা করা হয় না। সবচেয়ে বেশি পর্যালোচনা করা হয় কেস লর উপর, কেস স্টাডিজ এর উপর, প্রেসিডেন্টস এইগুলার উপর। সেহেতু গ্রামাটিক্যাল অ্যাপ্রোচ বা এই যে যুগ যুগে ইভলিউশন আকারে যে আইনের একটা উচ্চ মানে যে এখন আইসা পৌঁছাইছে, এই অবস্থানে আমাদের কমন ল লিগাল সিস্টেমের স্টুডেন্টরা পারে না। এবং আমাদের দৃষ্টিতে সর্বপ্রথম হচ্ছে আমেরিকার দৃষ্টিতে হচ্ছে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে এইগুলা, এই যে তুমি ভিন্ন ভিন্ন বিষয় আবিষ্কার করা, এইগুলো হচ্ছে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল ইস্যু। আর কমন ল লিগাল সিস্টেমে ধরো তুমি কেস কোর্টে কি করতে পারবা, কোর্টে কিভাবে কি করা যাবে, এটা হচ্ছে সবচেয়ে প্র্যাকটিক্যাল ইস্যু। এখন তুমি যদি বলো যে বাস্তবিক করতে, দেখো বাস্তবিক করতে গবেষণা, ওয়ার্ল্ড রেগুলেটরি, তুমি ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ যদি নাও, তাহলে তুমি আমেরিকাকে বেশি পাওয়ারফুল বলবা নাকি কমন ল রেগুলেটরি স্টেট গুলাকে তুমি বেশি পাওয়ারফুল বলবা? অবশ্যই নিঃসন্দেহে তুমি আমেরিকাকে পাওয়ারফুল বলতে হবে, কারণ তারা যে অ্যাপ্রোচে পড়াশোনা করতেছে এবং যে কাঠামোটা তারা গ্রহণ করছে, এটা হচ্ছে গিয়ে তারা পিলার ওয়াইজ, তারা হচ্ছে গিয়ে লিগাল কলামকে তারা গ্রহণ করছে, আর আমরা লিগাল এক্সটেনশনকে গ্রহণ করছি। তো আমি আমার ছাত্রদেরকে এই দুইটা কথা বলেই আজকের আমি কথা শেষ করব। যেহেতু আমাদের জুডিশিয়াল রিভিউ এর জুডিশিয়াল রোল, জুডিশিয়াল পাওয়ার বা ওভারঅল আসপেক্ট হচ্ছে গিয়ে দ্য রুল অফ ল কে সেটেল করা, এবং আইন যদি তুমি দেখো ভালোভাবে যদি দেখো, তাহলে আইনের শাসন বাস্তবায়ন করতে সর্বপ্রথম যেই জিনিসটা দরকার, একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা কম্পিটেন্ট, হ্যাঁ, একটা নলেজেবল আইনজীবী দরকার। তো যেহেতু তোমরা আগামীতে একটা ইন্ডিপেন্ডেন্ট, কম্পিটেন্ট এবং সামর্থ্যবান আইনজীবী হিসেবে বাংলাদেশে আসবা, তো আমি আশা করতেছি ইনশাল্লাহ, যদিও আমরা এখন জুডিশিয়াল রিভিউকে ইনডিরেক্টলি অ্যাপ্লাই করতেছি, ইমপ্লাইডলি অ্যাপ্লাই করতেছি আর্টিকেল 102 দ্বারা, তবে আমরা আগামীতে ইনশাল্লাহ এটাকে ডিরেক্টলি এবং এক্সপ্রেসলি আমরা ব্যবহার করব আমাদের দেশে, এবং আইনের শাসনকে আমরা আরো সুন্দরভাবে আমাদের দেশে বাস্তবায়ন করব। এই বলেই আমি আমার আজকের লেকচার শেষ করতেছি ইনশাল্লাহ।